আমার নাম রিমা সেনগুপ্ত। দক্ষিণনগরের ধনকুবের সেনগুপ্ত পরিবারের একমাত্র কন্যা। ছোট থেকেই চাঁদা মতো বড় হয়েছি, অত্যন্ত অহংকারী। 20তম বার্ষিকী পালনের দিনে দাদু পুরো হোটেল বুকিং করে নিয়েছিলেন এবং আমার জন্য একটি বিশাল বার্ষিকী পার্টি আয়োজন করেছিলেন। দক্ষিণনগরের সৌন্দর্যরত রিমা সেনগুপ্তের কন্যাকে হ্যাপি বার্থডে। রিমা সেনগুপ্তের কন্যাকে হ্যাপি বার্থডে। চিয়ারস চিয়ারস। তুমি বলছো অরিন্দম দাদা আমার জন্য বার্থডে সারপ্রাইজ রেখেছে? হ্যাঁ, একদম গোপনীয়। হতে পারে তোমার সত্যিকারের ভালোবাসায় মোহন হয়েছে। হতে পারে আজকের এই সুন্দর দিনে তাকিয়ে তোমাকে প্রস্তাব দেবে। প্রস্তাব? এদিকে তাড়াতাড়ি যাও। অরিন্দম দাদা। রিমা, দিনের পর দিন তোমাকে চাইছিলাম, একটু চেষ্টা করি। হিমাংশু, আমাকে ছেড়ে। আমি তোমাকে সতর্ক করছি, অরিন্দম দাদা এখানে আসছে। অরিন্দম চৌধুরী, তোমার চোখে শুধু সে আছে। অরিন্দম দাদা, বাঁচাও। আহ দেখছো, সে তোমার সাথে কথা বলতে চায় না। তাহলে তুমি আমার সাথেই থাকো। তুমি কারা? আমার সাথে মিলে যেতে চাও? আমার প্রথমবার অরিন্দম দাদার জন্য রেখেছিলাম। প্রথমবার? তাহলে তাহলে তো ভালোই। অরিন্দম দাদা, আমি মারলাম, আমি মারলাম, আমি মারলাম। অরিন্দম দাদা, আমি এটা চাইতেছিলাম না। তোমাকে আমার পক্ষে মতামত দিতে হবে অরিন্দম দাদা। অরিন্দম দাদা। সকলে উঠুন। 20 বছর বয়সে আমি অতিরিক্ত প্রতিরক্ষায় একজনকে মারি ফেলেছিলাম। আমাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল 3 বছর 6 মাসের সাজা দেওয়ার দিন। যাকে আমি ছোট থেকে ভালোবাসতাম, অরিন্দম চৌধুরী, সেখানে একমাত্র সাক্ষী হিসেবে শুধুমাত্র একটি লিখিত সাক্ষ্য রেখে গিয়েছিলেন। আমার পক্ষে আদালতে উপস্থিত হন। সভা বন্ধ। মোহনা, মোহনা, এই জঘন্যার জন্য জীবন হারিয়েছো। শুনলাম তুমি ধনকুবের কন্যা। বিশাল, আমি ধনীদের সবচেয়ে ঘৃণা করি। শাসর ছাটর বারাস, এই দরজা থেকে বের হয়ে লোকেরা তোমাকে ভিন্নভাবে দেখবে। একটু ভালো জীবন যাপন করো। যদি শিকারের পরিবারের সাথে মিলে যাও, সম্মানের সাথে আচরণ করো, আবার কারোর সাথে ঝগড়া করো না। জানা আছে প্রধান। এখানে বিদায় বলা হয় না। যাও। চৌধুরী সাহেব। কি বললে? ঠাকুরমা জানেন তোমার আজকের মুক্তি, তাই তোমাকে পাঠিয়েছেন। গাড়িতে চড়ো। কি দেখছো? কি তোমাকে বিশ্রাম দেব? ঠাকুরমা বলেছেন আমাদের মতো বিশাল পরিবারের মেয়েরা বাইরে যাওয়ার সময় হাত ব্যবহার করে না। তুমি দরজা খুলো।
পরের বার বলবে রাজকন্যা গাড়িতে চড়ুন। দিদি, মোহনা, দিদি তোমার জন্য দিন রাত অপেক্ষা করছিল, অবশেষে তোমাকে ফিরে পেয়েছি। শান্তা ঠাকুরমা, পূর্বে সামনে পিছনে কেউ থাকুক না কেন, সে সব সময় দিদি বা দিদিমা বলতো। কেন এখন এত দূরে? বাড়ির ব্যাপার জানো? তোমার বিপদের পরেই তোমার দাদু মারা গেলেন। তোমার বাবা মা তোমাকে ছেড়ে গিয়েছিল। তোমার দাদু তোমাকে আমার দায়িত্বে রেখেছিল। একটু বছর তোমার বাড়ি খালি থাকে গেছে। তুমি আগে ফিরে এসেছ, তাই সাজানো হয়নি, তাই এখানেই থাকো। ধন্যবাদ চন্দ্রমাসি। লিমা দিদি, এত বার্তা নিন। এত পাতলা হয়ে গেছেন, আরো খান। কি করছো? কারাগারে বলে খেতে পারছিলি না, এতে কেন টেবিলে থেকে খাবার সংগ্রহ করতে হয়েছিল? কন্যা বিশাল পরিবারের, তাহলে এখানে এসে খাবারও পানি পায় না। দুঃখিত, আমি সংশোধন করব। প্রিয়, তোমার হাতে কি হলো? কেন এত ফুলে গেছে? গাড়িতে চলো। দাদির কাছে বলো, কারাগারে কেউ তোমাকে মারছিল? না, কারাগার প্রধান ও বন্দিরা সবাই আমার সাথে ভালো। আমি নিজেই অসাবধান করেছিলাম। ঠাকুরমা, আমি ভোরে খেলাম। আমি আগে রুমে যাচ্ছি। তাহলে তুমি আগে যাও। খাওয়ার সাথে সাথে মুখ বন্ধ করতে পারছো না? রিমুর কাছে মাছ চাইয়ে আসো। আজ ব্যথা করছে? ব্যথা নেই, যতক্ষণ না স্পর্শ করি ব্যথা নেই। হাত চাপা পড়েছিল, গাড়িতে কেন বললি না? ঠাকুরমাকে দেখানোর জন্যই করছো, তাকে দেখিয়ে দুঃখিত করছো। ও ঠাকুরমা, দেখুন, অরিন্দম দাদা আমাকে টেনিস খেলতে নিয়ে গিয়েছিল, আমার হাত পুরো ফুলিয়ে দিয়েছে। তুমি কি করছো? রিমু তো এত নিরলস, তুমি কেন তাকে নিয়ে গিয়েছো এত বিপজ্জনক কাজে? ঠাকুরমা, আমি তাকে নিয়ে গিয়েছিলাম না। ঠিক আছে, ঠাকুরমা তাকে দোষ দিচ্ছেন না, আমি নিজেই চাইলে গিয়েছিলাম। তুই তো এখনো তার পক্ষে কথা বলছো। তাহলে আমি তাকে পছন্দ করি। তুই তো। দুঃখিত, পরে আর হবে না। তোমার সেই নকলের ভান বন্ধ করো। ঠাকুরমা ভালোবাসেন, তারা এত দেখতে পারেন না। তোমার এই চালা আমার কাজে লাগবে না। জানি। প্রস্তুতি নাও, তোমার দাদুর কবরে যেতে হবে। দাদু, পরে আমি বারবার আপনার কাছে আসব। চৌধুরী সাহেব, এখানে আসার জন্য ধন্যবাদ। পরে পথ চিনলাম। লিমা, তুই বেরোয়ছ? আমার ছেলে মাঝে মাঝে মারা গেছে, তুই এখানে ঠিকঠাক দাঁড়িয়ে আছো। একটু এখানে জমিনে বসে আমার ছেলেকে মাথা বসিয়ে মাপ চাই। হাত রাখো। অরিন্দম চৌধুরী, তুমি ভাবছো দক্ষিণ নগরের ধনকুবের হিসেবে তুমি তাকে রক্ষা করতে পারো? কালকে আজ পর্যন্ত কোনো খুনি মৃতের সামনে দাঁড়ানোর যোগ্য নয়। তাহলে তোমাদের ছেলেকে দেখো, সে কি করেছিল। আমার ছেলে কি করলো? তাকেই চুদি চুদি করে প্রলোভন করলো।
দক্ষিণ নগরে সবাই জানে রিমা সেনগুপ্ত ছোট থেকেই বৃদ্ধি পায়। এত ছোট বয়সে তোমার সাথে সেই সব লজ্জাহীন কাজ করলো। একটি বাজারের মাল কেন আমার ছেলেকে জীবন দিতে হয়েছিল? যদি শিকারের পরিবারের সাথে মিলে যাও, সম্মানের সাথে ব্যবহার করো, কারোর সাথে ঝগড়া করো না। প্রধান, এই জায়গায় বিদায় নেই। চৌধুরী সাহেব, মৃতের মর্যাদা রাখা উচিত। যদি এতে কাকা ও কাকিমার মানসিক স্বাস্থ্য ভালো হয় তাহলে আমি পারব। রিমা, মোহনা আমার ছেলে ছিল একজন। এটা বেশি হয়ে গেছে। একজন ধর্ষকের মৃত্যু মর্যাদার মতো। সেন পরিবার সেনগুপ্ত পরিবারকে কুপোষ করছে, কারণ রিমুকে রক্ষা করার কেউ নেই। রিমাকে এখানে ডাকো। শান্তা ঠাকুরমা, শর্মিলা দেবী, চৌধুরী সাহেব। তিনি আগে অরিন্দম কি এভাবে কল করেননি? কেন এত দূরত্ব? পুরানো মতোই। কাকিমা বলুন, বলুন। কাকিমা, দেখুন, ভান করছে। দিদি কোম্পানিতে কাজ আছে, যাচ্ছি। যাও ব্যাস। রিমু, আগামীকালে একটা দান পার্টি আছে। দক্ষিণনগরের সব বিশিষ্ট পরিবার সবই যাবে। তুমি ঠাকুরমার সাথে যাবে? শান্তা ঠাকুরমা, আমি মোহনা, সব বিতে গেছে। তোমাকে জীবন চালিয়ে যেতে হবে। এমনকি সেনগুপ্ত পরিবারে কেউ নেই। তোমার কাছে এখনো এই বুড়িমাকে শান্তা দেবী রয়েছে। বুঝলাম শান্তা ঠাকুরমা। ঠিকই। আগামীকাল দত্ত পরিবারের কন্যাও যাচ্ছে, স্নেহা। ছোট থেকে বিদেশে পড়াশোনা করছিল। তোমার সমস্যার সময় তিনি এখনো ফিরেননি। অরিন্দম তার বিয়ে শীঘ্রই ঠিক হবে। পরে সবাই এক পরিবারের। এই সুযোগে একে অপরের সাথে মিলে যান। স্নেহা দত্ত, রিমো, কিছু নেই। তোমার ঘরে বিশ্রাম করো। তোমার তার কাছে এত তাড়াতাড়ি বলার কি লাগলো? তার অরিন্দমের দিকে তাকানোর চোখ কিছুটা ভ্রান্ত। একই ছাদের নিচে থাকার কারণে শীঘ্রই জানলে শীঘ্রই মাথা শান্ত হবে। তাহলে ব্যথা পাবে না। কারাগারে গিয়েছিল তো বোধহয় বেশি বাজে না। অরিন্দমই তাকে পছন্দ করেন না। এমনকি পছন্দ করলেও তিনি একজন হত্যাকারী নারীর সাথে বিয়ে করতে পারেন না। চৌধুরী সাহেব, এইরকম পোশাকে পার্টিতে যাবেন? কি সমস্যা? কোনো সমস্যা আছে? কত বাজে লাগছো, এটা পরে দেখো। না হলে লোকেরা ভাববে আমাদের পরিবার তোমার এবং সেনগুপ্তের ব্যবসার ব্যবস্থা করছে। তোমার জন্য একটা ঠিক পোশাকও কিনতে চাইছে না। বাবু, ঠাকুরমা ও মা রিমা দিদিকে নিচে রাখছেন। কেন এত তারা? একটা গাড়িতে এত লোক বসবে না, তাদের আগে যেতে দাও। হ্যাঁ। অরিন্দম দাদা, আমি চিনি শাড়ি পরে সুন্দর লাগছি। ঠিক আছে। এটা তার প্রথমবার যে আমাকে সুন্দর বললো। আমি অনেকগুলো কিনবো, অনেকগুলো চিনি শাড়ি। রিমা, হয়তো না। চৌধুরী সাহেব, এটা বড় হয়ে গেছে, আমি পরবো না। তোমার ইচ্ছে। রিমা এখানে এখনো সুন্দর।
শুনলাম চৌধুরীদের বাস করছে। মানসিক হত্যাকারী। কিন্তু জানি না যখন অরিন্দম সাথে শয়ন করে কি ভয় পায়। তুমি কি জানো কুশলী সুন্দরী তারই মজা। রিমু, তুমি যদি ক্লান্ত হয়ে গেলে কিছুক্ষণ বিশ্রাম করো, তাদের কথা কিছু না শোনো। ঠাকুরমা জানে তুমিও ভালো, অরিন্দমও ভালো। ঠাকুরমা, আমি ওদিকে বসে থাকবো। যাও। কিছুটা চেনা মুখের মতো। এটাই নাকি দক্ষিণনগরের সুপরিচিত খুনি রিমা সেনগুপ্ত? তোমার মতো লোক কি এখানে একটি চ্যারিটেবল ডিনারে? কি আমাদেরকে দৃষ্টান্ত দেখানোর জন্য? শর্মিলা দিদি, চন্দ্রা দিদি, গায়ত্রী দিদি, শুভ সন্ধ্যা। রিমা সেনগুপ্ত, কি ভান করছো? তোমার দাদু ছিল দক্ষিণনগরের ধনকুবের, তুমি তো বিশাল অহংকারী ছিলে। কিছু বলো। কয়েক বছর জেলে থাকলে, কান্না হয়ে গেলে। কি করছো? রিমা দিদি, সাহায্য লাগবে? কিছু নেই, আমি নিজেই উঠতে পারি। হাত বাড়া। আমাকে হাত বাড়াতে হবে? আমার হাতে মাঝে মাঝে নেই। হ্যাঁ। সৌম্য দাদা, স্নেহা দিদি আমরা নন, শেষে ইচ্ছাকৃতভাবে পড়েছিল কাকার ছেলেকে ঠকানোর জন্য। কাকার ছেলে এই রিমা সেনগুপ্ত, কারা তুমি জানোই না। তার আগেও এমন কাজ করার অভ্যাস ছিল। তুমি নিয়েছিলে সেই স্পেশাল শাড়ি। যে বেশি দিবে সে পায়, কোন সমস্যা? আসো, মারো। তোমাকে সতর্ক করছি, একটু মুখে মারলে 1 বছরের পকেট মানি বন্ধ। কাকিমা, অরিন্দম দাদা রিমু কি ভুল করলো সে জানে না, আবার শর্মিলা দিদিকে বিরক্ত করলো। তুমি জানো সে কারা, তাই তার দূরে থাকো। কি দেখছো? রেস্টুরেন্ট ডাক্তারের কাছে যাও। রেস্টুরেন্ট থেকে জানেন না, আমি নিয়ে যাই। ধন্যবাদ। সে রিমা সেনগুপ্ত। সৌম্য দাদা, ডাক্তার শীঘ্রই আসবেন, একটু বসে বিশ্রাম করুন। এখানে কেউ নেই, কেন এত ঠান্ডা? ধন্যবাদ। ক্ষতটা গভীর নয়, ডিসইনফেক্ট করে দিলেই হবে। কষ্ট করলেন। আচ্ছা, দাও। দাদা, পার্টি শুরু হবে। কাকিমা আপনার সন্ধান করছেন। হ্যাঁ, তাহলে রিমা দিদি, আমি পরে আপনার দেখা করব। ধন্যবাদ সৌম্যবাবু। সৌম্যবাবু, প্রাক্তন ধনকুবের একমাত্র কন্যা, এত দ্রুতই নতুন বন্ধু পেয়েছেন। তিনি আপনার ভাগ্যশ্বরী স্নেহা দিদির কাজন।
শান্তা কাকিমা ও শর্মিলা কাকিমা দত্ত পরিবারের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য। বস। হাত দিয়ে। চৌধুরী সাহেব, নড়ানো। তিন বছর কারাগারে এখনো হাই হিলস পরতে পারছো না। আমি ধীরে ধীরে অভ্যস্ত হব। দাদু তোমাকে যে টাকা দিয়েছিল তা কম পড়লো? এখানে কেন এসেছো? তুমি জানো না তারা কতটা খারাপ কথা বলে। দুঃখিত। আমাকে দুঃখিত বলো না। কারণ আমাকে জীবনযাপন করতে হবে। দাদু চেয়েছিলেন আমি ভালোভাবে জীবনযাপন করব। শান্তা ঠাকুরমা আমার পাশে আছেন। আমি তার সেবার সাথে সাথে অসম্মান করতে পারবো না। অরিন্দম, রিমা দিদি। শান্তা ঠাকুরমা রিমা দিদির ব্যাপারে চিন্তিত, তাই তিনি আমাকে দেখতে পাঠিয়েছেন। তার কিছু নেই, আমি তাকে ফিরিয়ে পাঠিয়ে দেব। কেউ বলেনি কি অরিন্দম রিমাকে প্রচুর বিরক্ত? তিনি নিজেই তার উপর ওষুধ মারছেন। রিমা দিদি, সৌম্যবাবু, আপনার জামা ময়লা হয়েছে, আমি আপনাকে টাকা দেব। না লাগে। কিন্তু এটা একজন খুনির পরিধান। রিমা দিদি, আমি বিদেশে বড় হয়েছি, কিছু না কিছু দেখে এসেছি। আমি তোমার ব্যাপারে শুনেছি। এটা দোষ তোমার নয়, আমি তোমাকে ভয় পাই না। রিমা দিদি, আমার বোন তোমার নিরাপত্তার ব্যাপারে চিন্তিত, আমি তোমাকে ফেরত পাঠাই। তার চিন্তা আমারও অরিন্দমের। চৌধুরী সাহেব, আপনার চাইলে সেই সার্ভেলেন্স ভিডিও আপনার মোবাইলে পাঠানো হয়েছে। তাহলে আপনার মতো করুন। আমার গাড়ি ওদিকে, আমার সাথে যান। স্নেহা দিদি, কিভাবে সৌম্যদাদাকে রিমাকে ফেরত পাঠানো? তার মতো লজ্জাহীন। গাড়িতে যদি সে তাকে প্রলোভন করে। তার মতো লজ্জাহীন? সে অরিন্দম দাদা কেন এতদিন বাইক জ্ঞান ছিল? তোমাকে ব্যাকুল করে রেখেছিল। আহা, নেমে শ্বাস বন্ধ হচ্ছে। না, জঘন্য। শর্মিষ্ঠা দত্ত, আজকে কারা বিরুদ্ধে বকবক করছো? স্নেহা দিদি সৌম্যদাদার কাজী। এই ব্যাপারটা তাকে জানানোই ভালো না। কেউ জানে না তাতার ও সৌম্যদাদার বিয়ে বাতিল হয়ে যায়, তাহলে আমার আরো কম সুযোগ হবে সৌম্যদাদার কাছে যাওয়ার। কাজী ভিতরে ব্যাকুল, বাইরে বাতাস লেই আসলাম। তাই ভালো। ঠাকুরমা রিমাকে ছোট থেকে বড় করেছেন, তুমি তার বোনের মেয়ে। একবারও করো, ঠাকুরমা তোমাকে ছাড়বেন না। এটা স্নেহা দিদির জন্যই না? সেই বোকা। এটা আমার কি লেনদেন? ফেরত পাঠানোর জন্য ধন্যবাদ। এই জামাটা যদি আপনার প্রয়োজন হয় ধুয়ে ফেরত দেব। তাহলে আগে যোগাযোগ করা যাক। না লাগে, ধুয়ে ফেলে আমার লোক আপনার বাড়িতে পাঠিয়ে দেবে। রিমা তার মতো শোনানো মতো নয়। রিমুকে অরিন্দমের সাথে সেক্রেটারি হিসেবে রাখুন। একটু বছর ধরে সেনগুপ্ত পরিবারের কাজগুলো অরিন্দমই চালিয়ে আসছেন, কিন্তু কার্যকরভাবে কেউ নেতৃত্ব দিচ্ছেন না, তাই অবশ্যই পিছিয়ে গেছে। এখন রিমু ফিরে এসেছে, তাহলে রিমুকে আগে অরিন্দমের সাথে শেখানো যাক, তাহলে ভবিষ্যতে সে স্বামী ভাবে নিতে পারে। কিন্তু স্নেহা, তার কলেজও শেষ হয়নি। তার কি আশা করা যায়? তারা চিন্তিত যে আমি আর অরিন্দম একসাথে থাকলে দত্ত দিদি বিরক্ত হবেন। রিমু, তোমার মতামত কি?
শান্তা ঠাকুরমা, আপনার ভালোবাসার জন্য ধন্যবাদ, কিন্তু ব্যবসায় আমার আগ্রহ নেই। তাহলে তাহলে বাতিল। তাহলে আমি আগে বিছানায় যাই। রিমুকে কেন্দ্র করে কিছু না করলে তোমার শরীরে মাথা পাকে। আমি তাকে বাস্তবতার মুখোমুখি করিয়েছিলাম। বাস্তবতা? বাস্তবতা হলো তার পরিবারের সবাই মারা গেছে। তার আগে তোমাকে এত প্রিয় ছিল, তুমি তাকে ছেড়েছিলে। আমি তাকে ছেড়েছিলাম না। কিছুক্ষণেই বাড়ি পৌঁছবে। রিমু, মজা করছো বে? করলে? মজা করলাম। সাবধান! নিমু, নিমু, দ্রুত বের হয়ে যাও। মা, নিমু, দ্রুত বের হয়ে যাও। দ্রুত বের হয়ে যাও। মা! রিমু, এখন থেকে অরিন্দম দাদা তোমাকে ভালোভাবে রক্ষা করবে। কারণ তিনি কখনোই আমাকে ছেড়েছেন না, তাই আমি একদম একপক্ষে এতদিন তাকে জর্জরিত করেছিলাম। রিমু তোমাকে চাইনি। 3 বছর আগে তুমি যদি তাকে বাঁচান না, দেখে থাকতো রিমু হত্যার জন্য কারাগারে পড়তো না। মানুষের হৃদয় মাংসের। 3-12 বছর ধরে তোমাকে ভালো করেছিল, তোমার হৃদয় তখনও উষ্ণ হয়নি। যদি আমি রিমুর নিজের দাদি হতাম, তাহলে আমিও তাকে তোমার মতো শীতল প্রাণীর সাথে থাকতে দেব না। মা, কমান করুন। অরিন্দম তো ইচ্ছাকৃত না করলো। বাবা মা, দাদু কেউ রক্ষা করুক না কেন, রিমু সবার সাথে ভালোবাসবে, ভালোভাবে জীবন যাপন করবে। তিনি আগে ধূমপান করতেন না। আমাকে প্রলোভন করছো? এত কম পরে? রোদ। নারকেল বরফি নাও। অরিন্দম দাদা, নারকেল বরফি কিনে দাও। তুমি যে নারকেল বরফি কিনো, সেটাই পৃথিবীর সবচেয়ে সুস্বাদু। আরে দেবে না, দেবে না, নারকেল বরফি কিনো, কিনো, কিনো। কেউ কি তোমাকে বলে দিয়েছে তুমি বেশ বকবক করো? আরে দয়া করে কিনো, কিনো। যাই। আরে খাও। আটচল্লিশশো 7-8-28 তোমার পরিবারের লোক এসেছে। কারাগার প্রধান বললেন, তুমি খাও না, পানি পাও না। ঠাকুরমা কিছু দেখলেই কান্না করেন। তোমাকে দেখলে আরো বেশি ব্যাকুল হবেন, তাই তোমাকে দেখতে আমাকে পাঠিয়েছেন। নারকেল বরফি অরিন্দম বাবু নিজেই তোমার জন্য কিনেছেন। অরিন্দম বাবু এখন ব্যস্ত তোমার ব্যবসার ব্যবস্থা নিয়ে, কিছু ফ্রি পেলে তোমাকে দেখতে আসবেন। দাও, আসলে ফিরাও। 1 বছর, 2 বছর, 3 বছর সে কখনোই আমাকে দেখতে আসেনি। আমি ধীরে ধীরে বুঝলাম চন্দ্রামাসি আমাকে মিথ্যা বলেছিলেন। ধন্যবাদ। এখন আমি মিষ্টি পছন্দ করি না। রিমা, কই পাও পড়ে না, নারকেল বরফি খানা। কার কাছে তুমি এত রেগে আছো? তোমার কাছে রেগে থাকতে পারবো না?
কারণ আগে তোমাকে এত প্রিয় ছিলাম? তোমার কাছে রেগে থাকতে পারবো না? চৌধুরী সাহেব, আচরণ করুন। তুমি রিমা সেনগুপ্ত, আমাকে আচরণ করতে বলছো? এলো এলো, হ্যাঁ। বেশি বিশ্বাসযোগ্যভাবে করো। আমি তোমাদেরকে বিশাল ডিনার দেব, 10 বার। মেয়ে, হাত হাত হাত। এত সুন্দর লাগছো। দাদার সাথে খেলতে চাও ক্রিকেট? আমি ভয় পাচ্ছি, কেউ কি আমাকে বাঁচিয়ে নেবে? বাঁচাও। তোমরা কি করছো? আমি আমি আমরা তাকে ঝামেলা করছিলাম। অরিন্দম দাদা, আমি ভয় পাচ্ছি। ভাগ্যের কারণে তুমি সময়ের মধ্যে এসেছো। এই দাদা দাদা, এই লোকেরা তোমার ছোট থেকে বড় হয়ে শিকার। তারা তোমাকে কি ঝামেলা করতে পারে? রিমা, তুমি সত্যিই অত্যন্ত কনফিউজড। আমি এবার তাকে জয় করতে হবে। জোর দাও। রিমা দিদি, আজ রাতে আমি তোমাকে ভালোভাবে সাথে থাকবো। মাথা ঘুরছে। কত সুগন্ধি। অরিন্দম দাদা, মাথা ঘুরছে, মাথা বাড়ানো। অরিন্দম দাদা, আমি বেশি গরম, আমাকে সাহায্য করতে পারো? তোমার মেকআপ ফেটে গেছে। কি? এটা কি সম্ভব? কিছু নেই এটা কি? এখনো মাথা ঘুরে, এখনো মাথা ঘুরে। রিমা, এরকম বিরক্ত করো না। তুমি শুনেছ কুকুরের গল্প? এরকম নিজেকে ক্ষতি করে আমার দৃষ্টি আকর্ষণ করো না। পরের বার আমি তোমার কিছু না করব। আমি জানি তুমি কি ভাবছো। তুমি বলেছিলে সব সময় আমাকে রক্ষা করবে, কিন্তু তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করেছ। পূর্বে সবই আমার নিজের দোষ। আমি তোমাকে দোষ দিই না, তুমিও নিজেকে দোষ দেবে না। এখানেই শেষ করা যাক। এটা বাবু ও রিমা দিদির নিচে পাওয়া গিয়েছিল। হ্যাঁ, রিমু আগে নারকেল বরফি প্রিয়, কিন্তু তিনি বাইরে গিয়েনি। প্যাকেজের ঠিকানা কোম্পানির কাছে। বাবু কিনেছেন। কেন ফেলে দিয়েছেন? হতে পারে অজ্ঞাতে পড়ে গেছে। এখানেই রাখো। হ্যাঁ মাসি। এরকম চলতে পারে না। একটুও বিবাহিত নয়, একটি প্রাচীরের দূরত্বে কিছু না কিছু হয়ে যাবে। তাড়াতাড়ি রিমাকে বিয়ে দিতে হবে। রিমু, দেখ কে এসেছে। দত্ত কাকিমা, দত্ত দিদি, সৌম্যবাবু, নমস্কার। ভালো, একটি ভালো শালীন মেয়ে। আজকে দত্ত কাকিমা স্নেহাকে নিয়ে এখানে এসেছেন, তার ও অরিন্দমের বিয়ের কথা নিয়ে। সৌম্যবাবু জোর করে এসেছেন। তিনি বলেছেন তার কাপড় এখানে রেখে গেছে। আপনার কাপড় ধুয়ে ফেলা হয়েছে, এখনই নিয়ে আসছি। শান্তা ঠাকুরমা, শর্মিলা কাকিমা, একটু অল্প সময়ের জন্য। রিমু বেশ ভয় পায়, তাকে ভয় পাঠাবেন না। বুঝলাম। আমাকে দিন। রিমা দিদি, আসলে আজকে আমার কাকিমা আমাকে এখানে নিয়ে এসেছেন একটি বিয়ের দেখা করানোর জন্য। আমি জানি রিমা দিদি আপনি চাননি। যেদিন আপনাকে ফেরত পাঠিয়েছিলাম এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার চেয়েছিলাম,
এটা বেশ অপমানজনক ছিল। আমি জানি আমার কাজী দিদি আপনার প্রতি সন্ত্রাসী, কিন্তু রিমা দিদি, আপনি এটা মাথায় নিন না। কাজী দিদি আপনার প্রতি সন্ত্রাসী কারণ নয়, আপনারও অরিন্দম দাদার চরিত্রের কারণে। কারণ আপনি খুব সুন্দর, তাই আজকের এই ব্যবস্থাটা আমি বেশ সন্তুষ্ট। সৌম্যবাবু, আমার এমন মনে কোনো চিন্তা নেই। আমি শুধু রিমা দিদিকে বলতে চাচ্ছিলাম, এত 12 দিন মাথা নিচু রাখো না। আসলে তুমি খুবই মজবুত, যেমন শান্তা ঠাকুরমা তোমাকে প্রিয়। ধন্যবাদ। তাহলে আমি নিচে যাচ্ছি। যদি শান্তা ঠাকুরমা ও শর্মিলা কাকিমা কিছু জিজ্ঞাসা করেন, তাহলে বলো যে আমি বিদেশে বড় হয়েছি। আমাদের দুইজনের সংস্কৃতির পার্থক্য, মানসিকতার পার্থক্য। ঠিক আছে। রিমা দিদি, মাথা উঠানো নাকি নিচু রাখানো, অতীতের ঘটনাগুলো কিছু পরিবর্তন করা যায় না। অন্যের মতামত গুরুত্বপূর্ণ, কিন্তু অন্যরা আমাদের জীবনযাপন করতে পারে না, ঠিক না? কেমন হয়েছে? কন্টাক্ট নিয়েছো? না পাইছি। রিমা দিদি লজ্জাযুক্ত। ওহো, তার লজ্জা হলে তোমার আগ্রহী হও। বিদেশ থেকে এসেছো, একজন মেয়েকে পারস্পরিক করতে এত ঝিনঝিনে? মিলন, সেই লোকটার ব্যাকগ্রাউন্ড চেক করো। তুই কি জিনিস? তুই কি আমার সাথে মিলে? আমার প্রথমবার অরিন্দম দাদার জন্য রাখা। কি জিনিস? আরোহণ করার সাহস? তার কাছে এত বিশাল সম্পত্তি, সে চিরকালের জন্য অকেজো থাকতে পারে না। কিন্তু তুমি তার সাথে প্রতিদিন সাথে থাকছো, তাহলে স্নেহা কি ভাববে? রিমু এত সুন্দর, তোমার সাথে তার গল্প এতই খারাপ, কোনো মহিলা হলেই এটা মাথায় আসবে। আর ভালোবাসা, আমি তাকে বিয়ে করতে চাইনি। তাকে বিয়ে করতে চাও না? তাহলে তুমি কাকে বিয়ে করতে চাও? রিমা সেনগুপ্ত? রিমু, ইলাম শুরু হবে। কেন মাঝে মাঝে মোহন করছো? আমি ঠিক আছি ঠাকুরমা, চলুন চলুন। তোমার মাথা ঠিক করো। রিমা সেনগুপ্ত মারা দিয়েছে, একজন খুনি। কেউ জানে না সে আর কি করতে পারে। তুমি যদি তার সাথে থাকো, তাহলে তোমার মা এই জীবনে আর কখনো শান্তি পাবে না। চৌধুরী সাহেব, আপনার চাওয়া সৌম্য সেন সাহেবের ডেটা আমি পাঠিয়ে দিয়েছি আপনার মোবাইলে। রিমু, কি ভাবছো? কিছু নেই। আজকের এই নিলামে স্নেহার কাজিন সৌম্যও যাবে। ঠাকুরমা সব জানিয়েছে। সৌম্যের জন্মের সময় তার মা প্রাকৃতিক মৃত্যু হয়েছিল। তার বাবা একজন প্রফেসর। সে একমাত্র শিক্ষায় মোহন করে। এতদিন কোনো মহিলার সাথে যাওয়ার চেষ্টা করেন। সৌম্য ছোট থেকেই তার মাসির সাথে, যারা স্নেহার মা, সাথে বড় হয়েছে। অন্যের আশ্রয় নিয়ে তার মানসিকতা বুঝতে ভালো। দিদি জানে তোমার শর্মিলা কাকিমা ও দত্ত পরিবার তোমার বিয়ের ব্যবসায় চান। একজন ভয় পায় যে তুমি বাড়িতে বেশি থাকলে কিছু ঝামেলা করবে। আরেকজন একেবারে নয়, তারা চান তোমার সেনগুপ্ত পরিবারের বাকি সম্পত্তি। কিন্তু মেয়েরা শেষ পর্যন্ত বিয়ে করে। যদি সে তোমার প্রতি সত্যিকারের ভালোবাসা করে, তাহলে তোমাদের দুজনের জীবন ভালো যায়। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি জানি এই সম্পত্তি নিয়ে কেউ না কেউ চাইবেই। দিদির সুরক্ষা ছাড়া এটা সত্যিই বিপজ্জনক। দুঃখের বিষয়, দিদি বললেন।
কতদিন তোমাকে রক্ষা করতে পারবো জানি না। প্রথমে আমি ও রিমার দাদু তোমাকে অরিন্দমের সাথে বিয়ে করতে চেয়েছিলাম। তোমার প্রতিপালনে ভুলে গিয়েছিলাম। তোমার জীবনকে অরিন্দম ব্যর্থ করিয়েছিল। না, আমার নিজের অজ্ঞতার কারণ, কারো দোষ নেই। জরুরি নেই, ধীরে ধীরে চয়ন কর। একজন ভালো মানের লোক চান, তোমার দুঃখ বুঝতে পারবে। জীবনের ব্যাপার কিছুক্ষণেই পরিবর্তন হয়। এমনকি যদি সে তোমাকে ভালোবাসে না, তাহলেও তাকে বিপদে ফেলবে না। রিমা দিদি ও শান্তা ঠাকুরমা। রিমা সেনগুপ্ত এখানে কেন? তার দাদু তাকে এত টাকা ছেড়েছিল, খরচ করার মতোই নেই। এখানে যদি কিছু ভালো জিনিস থাকে, কে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে? ভুলে যেও না যে সে মানব হত্যা করেছে। এই খুনির চোখের জিনিস যত বেশি টাকা থাকুক, আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না। এখানের ব্যবস্থা কি? এত উন্নত জায়গায় কেন একজন খুমি এনে দিল? ভয়ঙ্কর। যদি সে পাগল হয়ে যায়, আমাকে ছুরি মারে কি করব? ঠিক। দিদি, বসো। শান্তি, নিলাম শুরু হলো। আজকের প্রথম নিলাম পণ্য একজন শীর্ষস্থানীয় কারিগরের অভিজিৎ পালের বিখ্যাত কাজগুলোর মধ্যে একটি। এই কাজটি তার জীবনের সবচেয়ে মুশকিল সময় প্রোডাক্ট। এটি শুধুমাত্র সৌন্দর্যময় নয়, এটি সংরক্ষণ মূল্য অত্যন্ত উচ্চ। শুরুর দাম $18 মিলিয়ন। শুধুমাত্র 18 মিলিয়ন? কি সুন্দর মুকুট, আমার লাগবে 1000 মিলিয়ন। 50 মিলিয়ন। এই মুকুটের সংরক্ষণ মূল্য কমপক্ষে 50 মিলিয়ন। আজ শর্মিলা পরিবারের প্রতিনিধি হিসেবে এটাই চাই। 30 মিলিয়ন। 63 মিলিয়ন। 40 মিলিয়ন। সৌম্যদাদা, কি হয়েছে শর্মিলা দিদি, কোন সমস্যা? 40 মিলিয়ন। আর কেউ বাড়াবেন? 50 মিলিয়ন। 60 মিলিয়ন। 70 মিলিয়ন। ঠাকুরমা, রিমু তোমাকেও চায়? না, নয় ঠাকুরমা। আপনি জানেন, দাদু বাঁচতে থাকলে সংগ্রাহক ছিলেন, তাই তার সাথে থাকার কারণে আমিও কিছু শিখেছিলাম। এই সংগ্রহের মূল্য সর্বোচ্চ 7 মিলিয়ন। 27 মিলিয়ন। তাহলে তুমি তাকে ভুলে যেতে ভয় পাচ্ছ? তাহলে তুমি নিজে কেন তাকে বলছো না? আমার রিমু, পূর্বে তুমি এমন ছিলে না। 80 মিলিয়ন। সৌম্যবাবু, শুনেছিলাম কিছু নেই। মতো করলেই ভালো। $8 কোটি একবার, $8 কোটি দুবার, $8 কোটি 3বার। এই সাহেবকে অভিনন্দন, $8 কোটি আজকের প্রথম আইটেমটি জিতেছেন। চলো, যখন সৌম্যদাদার সাথে বিয়ে করব, এই মুকুটটা তো আমারই হবে। চৌধুরী সাহেব, মুকুটটি বিক্রি হয়ে গেছে। আমরা দেরি হয়ে গেলাম। মূর্খ। আজকের নিলাম শেষ। ক্রমানুসারে মেরিয়ে যান। চলুন। হ্যাঁ, রিমা দিদি, একটু অপেক্ষা করুন। তাহলে বাইরে অপেক্ষা করব? হ্যাঁ। রিমু দেখছে? তুই কি পাগল? কেন তাকাচ্ছ? দূরে যাও। ভালোই হয়েছে। রিমা দিদি, এই মুকুটটি আপনার জন্য। আশা করি আপনি পছন্দ করবেন। এটা খুব মূল্যবান, আমি নিতে পারবো না।
আমি এটা তোমাকে দেবার জন্যই নিলামে এসেছিলাম। যেদিন আমরা প্রথম দেখা করেছিলাম তখন তোমাকে বাড়িতে পৌঁছে দিয়েছিলাম। আমি তখন থেকেই খুব দুঃখিত। এমনকি আজও আমি চিন্তিত ছিলাম আজকের মতো করে আমি তোমাকে চমকানোর চেষ্টা করছি, কারণ আমার কাজিনের সাথে সাহায্য করতে তার প্রতিদ্বন্দ্বী নিয়ে। আমি এমন ভাবনা করিনি। কিন্তু আমি করব, কারণ রিমা দিদি, আপনি সবসময় মাথা নিচু রাখেন। আমি আপনার চোখ দেখতে পারি না, জানা যায় না আপনি কি ভাবছেন। তাই এই মুকুটটি আপনাকে দিচ্ছি। আমি জানি আপনি এটা পরবেন না, কিন্তু আশা করি যখন এটা দেখবেন তখন আপনি সেই প্রচলিত বাক্যটি মনে করবেন, মাথা নিচু করো না, মুকুটটি পরবে। ধন্যবাদ। এই উপহারটি আমি ভালোবাসি, খুবই ভালোবাসি। তাহলে রিমা দিদি, আপনি আমাকেও একটি উপহার দিতে পারেন। কি? রিমু, আমি তোমাকে রিমু বলতে পারি? হ্যাঁ। নিম্নমুখ হোনা মুকুট পরবে। চৌধুরী সাহেব, আপনার কি কাজ? শুনলাম আজ তোমার সাথে কষ্ট করা হয়েছে, তোমার পক্ষে বিরুদ্ধে যাব? অরিন্দম চৌধুরী, এটা আমার রুম। জেল থেকে বের হওয়ার পর এটা প্রথমবার তুমি আমার নাম প্রদান করছো। কি তোমার ঝোঁক ওই লোকটার দিকে? এটা তোমার ব্যাপার নয়। তুমি কি বলেছিলে তোমার প্রথমবার দেবে আমাকে? এখনই চাই। খামল্লি, অরিন্দম চৌধুরী, এখন সেনগুপ্ত পরিবার দক্ষিণনগরের ধনকুবের নয়, কিন্তু আমার রিমা সেনগুপ্তের কোটি টাকার সম্পদ রয়েছে। কেউই এভাবে আমাকে অপমান করতে পারবে না। এছাড়া পুরানো দিনে আমি ছোট ছিলাম এবং চোখে মোহ ছিল, তাই তোমার পিছু পিছু ছিলাম। আজ থেকে এটা আর হবে না। রিমা দিদি, ডিনার প্রস্তুত। ঠাকুরমা আপনাকে নিচে ডাকছেন। ঠিক আছে, এখনই যাচ্ছি। কেঁদে কেন? কিছু রাখতে এত বেশি সময় লাগলো? দেখে রিমু বিশাল ভালোবাসছে আজ প্রাপ্ত উপহারটা। ভালোভাবে রাখবেন। ধন্যবাদ শর্মিলা কাকিমা। অরিন্দম, মুখে কি হলো? কেন ফুলে গেছে?
রিমুও তো। তোমাদের দুজনে কিছু ভুল খেয়েছো? কেন এত বেগে বেগে চলছো? হ্যাঁ ম্যাডাম। আয়তনের আতিফলের দেখলাম ভালো হয়েছে, তাই কয়েকটা তুললাম। তুই না, ছোটবেলার মতোই বাজে। হ্যাঁ, তার ছোটবেলার মতোই ছোট ছোট মিথ্যা বলে। রিমু, তোমার কি বাজে করলো? তোমার কি শেষ নেই? দেখো তোমার সুন্দর ছেলেকে, তার মুখের কথা শুনলে মনে হয় যেন বিষাক্ত। একটা টেবিলের সাথে সাথে খাবার খাই, তাকে ভয় পাই, বিষে মারা যাব। কার মতো হয়েছে জানি না। আমিও তার বাবা এমন নই। তাহলে কার মতো? খান। রিমু, তুই সেনগুপ্ত বাড়িতে ফিরে যেতে চাও? তোমার ঠাকুরমাকে বলো, কি অসুবিধা আছে? নেই, কেবলমাত্র মনে হচ্ছে ফিরে যাওয়ার সময়। শান্তা ঠাকুরমা, এমনকি নিজের নাতি হলেও বড় হয়ে গেলে স্বাধীন হতে হয় না? অরিন্দম এত বড় হয়ে গেল, এখনো বাড়িতে ঝুঁকে থাকে। অরিন্দম তাকে বিরক্ত করছে? না, কিছু নেই। মেয়েদেরকে ভালোবাসা লাগে। যদি সে তোমাকে বিরক্ত করে, তাহলে ঠাকুরমাকে বলো। কিছুদিন পর ঠাকুরমার বার্ষিকী। তুই আরো কিছুদিন ঠাকুরমার সাথে থাকো, তখন পর্যন্ত সেনগুপ্ত বাড়ি সাজানো হবে। যেতে চায়। রিমা দিদি, এটা পরবেন? না, এটা বেশি চমকদার। তাহলে এটা পড়ুন, এটা চমকদার নয় এবং রিমা দিদির আজকের শার্টের সাথে খুব সামঞ্জস্যপূর্ণ। নিচে না তাক, মুকুট পরবে। ঠিক। কি বাজে! রিমা আজকে কেন এত সুন্দর? অরিন্দম, কাকিমা বললেন তুমি কাজে ব্যস্ত, অতিরিক্ত পান করো না। তোমার ব্যাপার নয়। এই বাচ্চাটাই তো আমার চোখের সামনে বড় হয়েছিল, মতোই দেখতে হচ্ছে মাঝে মাঝে। ঠাকুরমা, 6 দিনের শুভেচ্ছা। ভালো ভালো ভালো, এভাবেই বলা উচিত। তোমার এই ঠাকুরমা আজকে সবচেয়ে ভালো জয়দিনের উপহার। বসে নিন। কত সুন্দর! রিমু, এই গ্যাস্ট্রু ভালো, চেষ্টা করো। সে গ্যাস্ট্রু খায় না। কিভাবে তিনি মনে রাখলেন? তাবু সময় খাও, কিছুক্ষণ পরে স্বাদ কমে যাবে। খেতে দাও। তোমার হাত নেই কি? আমার নেলস করা হয়েছে, কষ্ট হয়। দ্রুত কেটে দাও, কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে স্বাদ কমে যাবে। প্রাক্তনে ডায়েট ছিল, গিজার্ট খেতে পারতাম না, এখন ভিন্ন। তাহলে এটা তোমার। সুন্দর দেখা মানে কি? আমি সবকিছু মুখোমুখি করব। তুমি রিমা সেনগুপ্ত, একজন কারাগারে ছিলে, মারাত্মক। হ্যাঁ, এটা তো শর্ত সাপেক্ষ প্রতিক্রিয়া। কারাগারে সবাই এমনই। প্রতিক্রিয়া দ্রুত না হলে তো মারপিট হয়। আমি যদি তার মতো হতাম, পৃথিবীর মাঝে মুখ লুকিয়ে ফেলতাম।
শুনেছি সেখানে বিশাল বিশাল বিশৃঙ্খল, তার চেহারা এত সুন্দর, হয়তো শেষ। সেই লোকটাকে কে বেয়ানো? হ্যাঁ, ভুলে যান না, তার হাতে মানব হত্যা হয়েছে। এই খুনির চোখে পড়া জিনিস কতই ধনী হলেও আমরা তা চাইতে পারি না। রিমু, মা, ঠাকুরমা, আজ আপনার জন্মদিনের পার্টি। আমি এমন করতে চাইনি, কিন্তু আমি জানি এখানকার মজা নষ্ট করার চেয়ে আপনি আরো কম চান না আমাকে মুখ করে শান্ত থাকতে। যাও। ঠাকুরমা, আজ আমি এখানেই বসবো। দেখতে চাই কে তোমার বিরুদ্ধে আর কথা বলতে সাহস করে। কতই লজ্জাজনক, এখনো মহাজনের মতো আচরণ করছে। তুমি কি করছো? সে আমি তোমাকে কিছুদিনের জন্য ভালো মুখ দিয়েছি, তাই তুমি ভুলে গেছো আমি আগে কেমন ছিলাম। তোমার কথা প্রমাণ কোথায়? তোমাকে মারতে প্রমাণ লাগে? রিমা, কে দিয়ে? ঠাকুরমা, আমি কিছুক্ষণ আগে কিছু ময়লা ছুঁয়েছিলাম, হাত ধুয়ে আসি। যাও। অরিন্দম, মন খারাপ? তুমি হলে তোমার মেজাজ ভালো থাকতো। আমারও নয়, কিন্তু আমার মন খারাপ করার অধিকার নেই। আমার বাবা জ্যোতির্বিজ্ঞানের গবেষক, তার সারা জীবন তারা দেখে ব্যাকুল। তার চোখে কখনোই ছিলাম না একজন পুত্র, আর আমি অন্যের আশ্রয় নিয়ে দিন রাত পড়াশোনা করি। আমি যতই দেখা যায় কতই সফল, কাকা ও কাকিমাকে কখনোই সত্যিকারের গর্ব দিতে পারিনি। কিন্তু আমি নিজেকে নষ্ট করতে পারি না, নরকম করতে পারি না। যদি এমন হয় তাহলে কাকা ও কাকিমা আমাকে লালন পালন করার জন্য হতাশা হবে। আমি তাদের সেবার কৃতজ্ঞতা ভঙ্গ করতে পারি না। তোমার আগের রূপটা বিশাল। তোমার তো এমনই হওয়া উচিত। যেহেতু ভাগ্য তোমার পরিবার নিয়েছে, তোমাকে নিখুঁত করে দিয়েছে, তাহলে তোমার আগুন জ্বলে ওঠা উচিত, একটি জ্বলন্ত নক্ষত্র হিসেবে। নক্ষত্র? কারাগারে কঠোর কাজ করার অভ্যাস, হাতে কলমা এখনো গায়ের। আমি এমন কথা শুনতে চাই না, আমি এমন করতে চাইনি, মন করতে চাইনি, কিন্তু বুঝলাম এখন আরো কথা বললেও একটি আঁকড়ের মতো বাস্তব নয়। ধন্যবাদ। আমি তোমার সৌন্দর্যে মোহানো হলাম এবং স্বার্থপরও, কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি। জরুরি নেই, ধীরে ধীরে চয়ন করো। একজন ভালো মানের লোক চান, তোমার দুঃখ বুঝতে পারবে। জীবনের ব্যাপার কিছুক্ষণই পরিবর্তন হয়। এমনকি যদি সে তোমাকে ভালোবাসে না, তাহলেও তাকে চরম দুর্দশায় পাঠাবে না। এতক্ষণ বাইরে ঠাকুরমা চিন্তিত হবেন, আমরা ফিরে যাই। তিনি এখনো মনে রাখছেন আমি ফায়ারফ্লাই ভালোবাসি। চলো। শান্তা ঠাকুরমা। ওহ, ফিরে এলেন। দেখে নিন, সৌম্য তোমাকে মানিয়েছে। বসে নিন।
আমার বয়স বেশি হয়েছে, আমি আর তোমাদের সাথে টিকতে পারবো না। তোমরা ভালোভাবে খান পান করো, আমি তো ঘুমাতে যাচ্ছি। ঠাকুরমা, আমি আপনাকে পৌঁছে দেই। পাঠানোর দরকার নেই, আমার এই মোহনা তোমার হাতে দিচ্ছি, তোমাকে তাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ ঠাকুরমা, চিন্তা নিন। এখানে শহর থেকে অনেক দূরে, তোমরা যদি ক্লান্ত হয়ে পড়েন তাহলে প্রত্যেকের রুমে যান, বিশ্রাম করো। তাহলে আমি যাচ্ছি। ঠাকুরমা, শুভরাত্রি। রিমু, পুরোপুরি ভরে নাই তো? আসো আরো খান। হ্যাঁ। চ্যারিটেবল বারবিকিউ তো ছিল, আজও তো তার নজর সবসময় রিমার দিকে। তোমার কি হয়েছে? আমি তোমাকে এই সুযোগটা নিয়ে শান্তা ঠাকুরমা ও অরিন্দমের সামনে ভালোভাবে প্রদর্শন করতে বলেছিলাম তো। শুরু থেকে শেষ পর্যন্ত এক কথাও বললি না। আজকে মজার ইচ্ছা হলো শান্তা ঠাকুরমা ও রিমা। আমার বেশি কথা বললে শুধু বিরক্তি পাবো। তোমারও চৌধুরী সাহেবের বিয়ের ব্যাপারে শর্মিলা দেবীর কোনো সমস্যা নেই, কিন্তু শান্তা ঠাকুরমা মতো না করছেন এবং অরিন্দমও মাথা না করছেন। এভাবে বিরতি করে এটা কখনো সমাধান নয়। তাহলে একদমই সিদ্ধান্ত নিন, প্রথমে তাকে পার করে ফেলো। মা ভাবছেন অরিন্দম চৌধুরীকে। রিমার সামনের বয়সের পরিবারও চেহারা দেখুন, তার এত চেপে চেপে তার কোনো প্রতিক্রিয়াই ছিল না। এমনকি যদি আমি ও অরিন্দম শারীরিক সম্পর্কে থাকি, মা ভাবেন তিনি সেটা মেনে নেবেন। তাহলে তুমি কি করবে? এখন সবচেয়ে বড় সমস্যা রিমা, শর্মিষ্ঠা সেই বোকা শুধুমাত্র মুহূর্তের মজা পায়। সে কখনোই দত্ত পরিবারের ভবিষ্যতে প্রধানের স্ত্রী হতে পারবে না। এমনকি যদি আমি অরিন্দমের সাথে বিয়ে করতে না পারি, রিমার সম্পদ দত্ত পরিবারের ঋণ পূরণে যথেষ্ট। মা, আমি যা প্রস্তুত করতে বলেছিলাম তা কোথায়? এটা এটা মূলত অরিন্দমের জন্য ছিল। রিমা, আমার এত ভালোভাবে বানানো, আজ তোমার ভাগ্যেই। রিমু, এটাও ভালো, আরো খাও। সবাই চলে গেল, শুধু আমরা দুজনেই খাচ্ছি। একদিনে 3টা মিলের খাবার লাগে, যদি খাবারের মজা ভালোভাবে পেতে না পারো তাহলে খুবই বাজে লাগে। তোমরা দুজন এত দিল খাচ্ছ, লজ্জা পায় না? দত্ত কাকিমা, দত্ত দিদি। রিমা দিদি এত বিরক্ত করছেন না, সৌম্যের মতোই কলকাতা দিদি বলুন। রিমু, এই কাপটা কাকিমার প্রতি তোমাকে। আমার এই ভাগ্নে কিছুটা বোকা ভাবে, তুমি ক্ষতিগ্রস্ত হলে দয়া করে বুঝে নিন। দত্ত কাকিমা সৌম্যবাবুকে এত ভালোভাবে লালন পালন করেছেন, তো কাকিমাও ভালো লোক না? এটা তোমাকে। বস, আরো খান। রিমু, তোমার কি হয়েছে? কিছু নেই, মনে হয় কিছুদিন পানি পান করিনি, কিছুটা মাতাল হয়েছিলাম। সৌম্য, রিমুকে দ্রুত রুমে বিছানায় পাঠিয়ে দাও। ঠিক আছে। কি সৌম্যকে বলে দেই? মা, সৌম্য বিদেশে বড় হয়েছে, কাঠি খায়নি, কাঠি দেখিনি। আরও রিমা সেনগুপ্ত কোনো প্রাকৃতিক মেয়ে নয়, একাকী পুরুষ নারী, আগুনের মতো প্রেম। এটাই না হলে তাহলে সৌম্যের সত্যিই কিছু সমস্যা আছে। রিমু, তোমার রুমে পৌঁছলাম, আমি তোমাকে ভরে নিয়ে যাই। অরিন্দম দাদা,
এখানে তোমার কিছু নেই, তাকে আমার কাছে দাও। রিমু মাতাল হয়েছে, আমি তাকে ভোরে নিয়ে যাব, তারপর বের হয়ে আসব। যদি তোমার চিন্তা থাকে দরজার বাইরে দেখতে থাকো। তুমি কি আমাকে নির্দেশ দিচ্ছ? তোমার সাথে তার কি সম্পর্ক? তোমার কি অধিকার আমাকে চিন্তিত করার? তোমরা দুজনে বিরক্ত করছো, আমি ঘুমাতে চাই। দরজা খুলো। যদি তার সাথে কিছু করতে চাইতাম, এখন পর্যন্ত অপেক্ষা করতে হবে না। দুঃখিত, আমি বেশি ভাবলাম। তাপ, আমি তাপ। অরিন্দম দাদা, অরিন্দম দাদা। রিমা, কি বললে? অরিন্দম দাদা, আবার বলো। অরিন্দম দাদা। অরিন্দম দাদা, জেগে উঠলে? গতকাল রাতে তো একেবারে অরিন্দম দাদা, এখন কেন এভাবে আচরণ করছো? ক্রমশ। হ্যাঁ, ক্রমশ, কিন্তু এত নীচ নই। আমি তোমাকে ছুঁয়েই নাই। কেউ অন্য হয়ে থাকলে তাহলে জানা নেই। অরিন্দম দাদা। নিদ্রা, আমি তোমার সাথে, কেউ তোমাকে আঘাত করবে না। অরিন্দম দাদা, তোমাকে খুব মিস করছি। আমিও তোমাকে মিস করছি। বাইরে যাও, আমাকে কাপড় পরতে হবে। তোমার সব কিছু দেখে ফেলেছি। তুমি আর কি করব? গতকাল রাতে তুমি প্রচন্ড গরম ছিলে, তোমাকে ঝুঁকে দিতে ঠান্ডা পানিতে। কাপড় পরার পারমিশন দিয়েছি। শুনে রাখো, ঘরের ভেতরে একটা পুরুষের কণ্ঠস্বর। সেই লোকটা রিমা দিদিকে কাপড় পরতেও দিচ্ছেন না, হয়তো আরো চান। মুখ বন্ধ রাখো, কাজে যাও। ধন্যবাদ দত্ত দিদি, ধন্যবাদ দত্ত কাকিমা। যাও, দেখা দেবো। ঠাকুমা, ভালো মেয়ে, কিছু হয়েছে? ধীরে ধীরে বলো, কি হয়েছে? রিমা দিদি গতকাল ভালো মেজাজে ছিলেন, তাই বেশি মদ পান করলেন। তাই সৌম্যকে তাকে ফেরত পাঠিয়েছিলাম। একটু আগে সার্ভেন্ট গিয়ে দেখলো দরজাটা লক করা ছিল, কিভাবেই খুলতে পারছেন না।
এবং সৌম্যকেও কোথায় গিয়েছিলেন জানা নেই। রিমা দিদি এত নিরলস, আমি চিন্তিত তার কিছু হয়েছে কিনা। চলুন দেখে আসি। দ্রুত যান মা, মাঝে মাঝে গান। তোমার আসল চক্রান্ত কি? আমি পুরুষ, তুমি নারী। একটা রাতে একসাথে শান্তি পেলাম, তাহলে তুমি বলো আমি চাই কি? যদি করতে চাইতাম তাহলে আগেই করে ফেলতাম। বেশ বিরক্ত। গতকাল রাতে তুমি সচেতন ছিলে না। তোমার অসুবিধার সময়ে কাজ করব না। এখন তুমি জেগে উঠেছ। রিমু, তুমি ভেতরে আছো? এটাই কি রুম? হ্যাঁ, রিমুর রুম। আমি নিজেই বুকিং করেছিলাম। রিমু, তুমি ভিতরে আছো? রিমু, রিমু, তাকে ফোন করো। রিমু ভিতরে আছে। আমি তোমাকে বিনাশ করছি, আমাকে কাপড় পরতে দাও, দয়া করো, দয়া করো। না, কেন? কারণ আমি চাই সবাই জানুক তুমি আমার। রিমু ফোন উঠাচ্ছে না। কারাগার থেকে বের হওয়ার পর কখনোই দেরে জেগে ওঠেনি। কি সত্যি অসুস্থ হয়েছেন? রিমু, কি আছে? সৌম্য, তুমি এখানে কি করছো? গতকাল রিমু মাতাল হয়েছিল, আমি তাকে রুমে ফিরিয়ে দিয়ে চলে এসেছিলাম। রিমু সঠিকভাবে কি হয়েছে? দরজাটা লাথি দিয়ে ভেঙে ফেলে। সৌম্য বাইরে আছে, তাহলে ভিতরে কে? অরিন্দম, তুমি রিমুর রুমে কি করছো? রিমু ভিতরে আছে? গতকাল রাতে সেদের শান্ত হয়েছিল, এখনো জেগে ওঠেনি। আমার করা কাজ আমি নিজেই মোকদ্দমা করব। তোমাকে শুধু ভেবে থাকতে হবে তুমি কিছুই জানো না। শান্তি শান্তি। কল্পনা করিনি কেউ কেউ স্বার্থে কাজ করেছি। অরিন্দম, তুমি? সৌম্য, এখানে আমাদের কিছু নেই, যান দ্রুত। আমি তোমার জায়গায় হলে তারা জেগে ওঠার আগে নীরবে দ্রুত চলে যেতাম, কারণ ভিতরের লোকের মুখ বাজে না যায়। দাদি, এটা চৌধুরী পরিবারের ব্যক্তিগত ব্যাপার। আশা করি বাইরের লোকেরা এটার মাঝে না ঝুঁকবে। অবশ্যই রিমা দিদির মতোই ভালো ঠাকুরমা। তাহলে আমি ছোটদের নিয়ে প্রথমে ফিরে যাই। যান। সেই বেয়াদব কাপড় পরে, তাকে এখানে নিয়ে আস। দাদি, দাদি, রিমুকে আমার দিন। বেয়াদব, রিমা সেনগুপ্ত কোনো জিনিস নয়। তুমি চাইলে ছেড়ে দেবে, চাইলে ফিরে নেবে। রিমু আপনার কথাই মানে। কিন্তু আগে তারা শুধুমাত্র তোমার কথাই মানতো। তুমি তার সাথে কেমন আচরণ করেছো, মরতে দেখে বিরক্ত, কোর্টে তার পক্ষে সাক্ষ্য দেওয়াও অস্বীকার করেছো। আমার চৌধুরী পরিবার কিভাবে এমন একজন নিষ্ঠুর অসহায় পুত্র পায়? কেউ আসো, তাকে শাস্তি দাও।
মা, এটা শুধু যুবকদের প্রেমের ব্যাপার, এর জন্য পরিবারের আইন ব্যবহার করার দরকার নেই। তোমাকে জিজ্ঞাসা করছি, রিমুকে বাধ্য করেছিলে? না। মারো। আবার জিজ্ঞাসা করছি, হ্যাঁ না? না। মারো। আবার জিজ্ঞাসা করছি, হ্যাঁ না? হ্যাঁ। সেনগুপ্ত পরিবারের আমাদের প্রতি নতুলনীয়। রিমার দাদু একমাত্র সন্তানকে তার কাছে আমাকে সন্ত্রাস করেছিলেন, কিন্তু এমন কিছু হয়েছে তখনই বৃদ্ধা মৃত্যু পথে যাবে, কিভাবে রিমার দাদার সামনে দাঁড়াবা এবং তার বাবা মায়ের? মারো, জোরে মারো। মা, আর মারবেন না, এভাবে মারলে মারা যাবে। অরিন্দম। ঠাকুরমা, মারবেন না, আমি বিয়ে করব। ঠাকুরমা, রিমা দিদি চলে গেছেন। বসন্ত, তুমি সব দেখেছ। দিদি তোমাকে সাহায্য করতে চাইছিল না। দিদি তোমাকে এভাবে শিক্ষা দিয়েছিল, কিন্তু রিমু তোমার দিকে এক দৃষ্টি করল না। তার মাঝে তোমার জায়গা নেই। মানি না, মানি না। দিদি, আমি নেব। তুমি এলে? বাসা স্থানান্তর করলে কেন জানাইনি? কিছু সাহায্য লাগবে? কিছু বেশি জিনিস নেই। পূর্বে যখন বড় বাড়ির মেয়ে ছিলাম, কোথাও যেতে গিয়েই ট্রাক পূর্ণ জিনিস নিয়ে যেতাম। এখন কালাগার থেকে বের হয়ে একটি বাসন, একটি টুথব্রাশ, একটি তোয়াল, এভাবেই দিন কাটিয়ে যায়। আজ তুমি এখানে কি কাজে এসেছো? হ্যাঁ, শান্তা ঠাকুরমার বার্ষিকী পার্টির পরে তুমি কেমন আছো? তোমাকে শুধু জানা নেই। শান্তি শুয়ে। কেন এমন প্রশ্ন করছো? কিছু হয়েছে কি? দেখে মনে হচ্ছে তখন সে এখনো জেগেছিল না, কিছুই জানে না। কিছুই না। আমি এখানে তোমাকে একটা জিনিস জানতে চাই। তুমি পড়াশোনা চালিয়ে যেতে চাও? পড়াশোনা? হ্যাঁ। আমি আগেও তোমাকে বলেছিলাম না, আমার বাবা জ্যোতির্বিজ্ঞানের প্রফেসর। তিনি বিদেশে একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমি তার সাথে কথা বলেছি, তোমার জন্য একটি স্থানের আবেদন করতে সাহায্য করতে পারে। তোমার আগ্রহ আছে? দাদু, একটি ভালো খবর দেব। এবার অরিন্দম দাদা আবার স্কুলের প্রথম হয়েছে। সে প্রথম হয়েছে? তুমি? আমি শেষে নেই। হায়, তুমি না, মাথায় শুধু চৌধুরীর ছেলেটার কথা। পরে আমাদের পুরানো সেনগুপ্ত পরিবারের এত বড় ব্যবসা কি করব? আমি তো তাকে পছন্দ করি। হায়, আমরা দুজনের বিয়ে হয়ে গেলে সে টাকা আয় করবে, আমি শুধু সুন্দর থাকব। দিদি, অরিন্দম বাবু এসেছেন। মেডিকেল লাগিয়ে দাও।
দাগ পড়বে? তোমার কি লাগে? রিমা সেনগুপ্ত, আপনি ৪,১৭৭২ ব্যক্তি বলছেন? রিমা সেনগুপ্ত সাজা কমানোর জন্য কারাগারে থাকাকালীন সবসময় ভালো আচরণ করেছিলেন। কিছুবার সহবন্দীদের সাথে কিছুটা ঝগড়া করতেন, কিন্তু সবসময় সহ্য করে নিতেন। একমাত্র একবার তার মতো বিশাল ঝগড়া হয়েছিল এক বাক্স নারকেল বরফির কারণে। এটা একটি নারকেল বরফির জন্য। ধন্যবাদ, এখন আমার মিষ্টি পছন্দ নেই। কারণটা এমনই। তাহলে তার পায়ের আঘাতগুলো ওই কারণেই, তাই না? তোমার সাথে তার সম্পর্ক কি? কেন তাকে নিজেই জিজ্ঞাসা করো না? আমি তার ভাগ্যশালী, ছোট থেকেই সুন্দরতার প্রতি সন্তুষ্ট। আমি চাই না তার আঘাতে লবণ ছিটানো। সেই আঘাতগুলো সে নিজেই করেছিল। সাচুচাস পারো আজ, তুমি কি করছো? চল মেডিকেল রুমে। রিমা সেনগুপ্ত যখন এখানে এলো তখন তার বয়স ২০ বছর। একটি ছোট মেয়ে, একটি মুরগি বা মাছ মারতে তার হাতও না বসত। তো আর একজন জীবন্ত মানুষ নিজের সামনে পড়ে যেতে। তার কারাগারে আসার পর আমরা দেখলাম তার স্পষ্টভাবে ট্রাউমা পোস্ট স্ট্রেস ডিসঅর্ডার ছিল। নিজেকে আঘাত করা এর একটি লক্ষণ। তবে ক্রাইম সাইকোলজি বিভাগের সহকর্মীদের সাহায্যে কারাগার ছাড়ার আগে তার অনেক আগে থেকেই এই রকম আচরণ করছিল না। বুঝলাম, আপনার কষ্ট লাভ। রিমা সেনগুপ্ত, একটু আগে তোমার ভাগ্যশ্বরী তোমার অবস্থা জানতে এসেছিল। তুমি এখন কেমন আছো? ভাগ্যশ্বরী? চৌধুরী সাহেব, রিমা দিদি অফিসে আপনার অপেক্ষা করছেন কিছু গুরুত্বপূর্ণ কাজের মতো। দাদু আমার জন্য এই সম্পদ রেখেছিলেন যাতে আমি এটা মুছে ফেলে না নিজের মূল্য স্থাপন হোক না কেন, অথবা এই সম্পদ ব্যবহার করে কিছু কাজ করতে যা সমাজের জন্য মানসম্মত। আমার বর্তমান ক্ষমতার সাথে এটা সম্ভব নয়। আমি আজ এখানে এসেছি সেনগুপ্ত পরিবারের পক্ষে কার্যকারিতার অধিকার আপনার কাছে হস্তান্তর করার জন্য। কন্ট্রাক্টে আমি প্রস্তুত করে রেখেছি, চৌধুরী পরিবারের ক্ষতি হবে না। তুমি কি ভেবেছ এতদিন সেনগুপ্ত পরিবারকে চালানো শুধুমাত্র টাকার জন্য? এটা তোমার ব্যাপার। আমি আশা করি আগামে তুমি টাকার জন্য কাজ করবে। রিমো, আমি ভুল করেছি। তোমার হৃদয় কোথায়? যে তোমার আমাকে ভালোবাসা চাই, আর ফিরিয়ে নাও ভালো। ধনকুবের কন্যা হলেই কত বাজে। দূরে যাও। সবকিছু চলে গেল, তাহলে আবার করব। রিমা, তুমি কি করছো এরকম কাপড় পরে? আমি তোমাকে গিফট দিচ্ছি। মা বলেছিল যে ব্যক্তি তোমাকে প্রেম করে সে হলো স্বর্গের সেরা উপহার। সেই হৃদয় মরে গেছে। অরিন্দম চৌধুরী, তুমি হলে স্বর্গের প্রতিজন, শীর্ষে দাঁড়ানো একটি প্রদীপ। আমি তোমাকে বছরের পর বছর দেখেছি। যদি সুযোগ পাই আমিও শীর্ষে যেতে চাই। জ্যোতি, দুপুরের মিটিং রিপোর্ট এখনই তৈরি করতে হবে। জমা। প্রত্যেকে এই জীবনের সাথে লড়াই করছে, ব্যস্ত। কোথায় স্বর্গের প্রতিজন? কেউ কেউ দ্বিগুণ চেষ্টা করে কেউকে স্বাগতের জীবনে নিয়ে যেতে চায়। এত দেরি পড়াশোনা করছেন?
এটা কি আমার দেওয়া ছবি? চৌধুরী সাহেব, তদন্ত করো সৌম্য সেন রিমাকে বিদেশে পড়াশোনার জন্য প্ররোচিত করেছিল, তার কোনো অল্প স্বার্থ ছিল কিনা। হ্যাঁ। রিমু ভাবে নিয়েছ সত্যি বিদেশে পড়াশোনা করতে যাচ্ছ? হ্যাঁ। ভাদু ভাদু, রিমু বড় হয়েছ, তোমার জন্য একটি ভালো সিদ্ধান্ত নিয়েছ। ঠাকুরমা তোমাকে সমর্থন করবে। ঠাকুরমা, আপনিও নিজেকে ভালো করে রাখুন। আমি আপনার কথা মাথায় রাখবো ঠাকুরমা। ওহো, আমি শুনলাম দত্ত পরিবার বেচারা হয়েছে। ওই দিন সেই মা মেয়ের চক্রান্ত ছিল। মানে তাকে ভুল বুঝেছিলাম। ভাবো না, এই জিনিসগুলো কিছু টাকা হলেও বিক্রি করা যায়। দূরে যাও। দত্ত পরিবারের ঋণ $9 বিলিয়ন। এত কিছু কি কাজে লাগবে? জোরে ভাঙো, আর টাকা না দিলে এই মা মেয়েকে বিক্রি করে ঋণ পরিশোধ কর। না, ভাগো না, ভাগো না। কি করছো? সৌম্য, তুমি এলে। তোমার ব্যক্তিগত অ্যাকাউন্টের টাকা বের কর, না হলে তারা আমাদের ছেড়ে দেবে না। এটাই বেশি, বাকি টাকা আমি আবার আর আসবো। যাও। দত্ত পরিবার কিভাবে এত $1 বিলিয়ন ঋণ করলো? কেন কেউ আমাকে জানানি? তোমাদের চক্রান্ত ছিল আমাকে বোধহীনে দত্ত পরিবারের কোম্পানি নিতে এবং এই গর্ত পূরণ করতে। এটা সব তোমার কারণে। তুমি একজন বাজে। আমরা রিমাকে মাদক দিয়েছিলাম, তোমার জন্য এত সেরা সুযোগ তৈরি করলাম, তুমি তো মোহন করতে পারলা না। যদি এখন আমাদের কাছে সেনগুপ্ত পরিবারের সম্পদ থাকতো, দত্ত পরিবার এমন কি হতো? আসো, বসে আরো খান। কি হলো রিমু? তোমরা রিমাকে মাদক দিয়েছ? তোমরা রিমাকে মাদক দিয়েছ? তোমরা আমাকে কি ভেবে নিচ্ছ? দত্ত পরিবারের কুকুর? তাহলে রিমাকে তোমরা কি ভেবে নিচ্ছ? একটি চলন্ত চেক? সৌম্য, আমরা ইচ্ছাকৃতভাবে তোমাকে লুকিয়ে রাখিনি, কারণ যদি তোমাকে বলতাম তাহলে তুমি করতে চাইতে না। হ্যালো চৌধুরী সাহেব, দত্ত পরিবারের ব্যাপারে সৌম্য সেন কিছুই জানেন না। তাকে আমার কাছে পাঠান। ঠিক আছে। ট্রাউমা পোস্ট স্ট্রেস ডিসঅর্ডার, এটা সম্পূর্ণরূপে নিরাময় করতে হলে এটার জন্য বেশ কিছুদিন লাগে। যতটা সম্ভব তাকে এড়িয়ে চলুন যে কোনো ট্রাউমাটিক ইভেন্ট বা দৃশ্য, যেমন পড়াশোনা করে কাজ করে অথবা জীবনযাত্রার পরিবেশ সম্পূর্ণরূপে পরিবর্তন করে ট্রাউমাটিক পুনরুত্তোষণ এড়ানো যায়। যেমন বিদেশে পড়াশোনা, এটাই একটি ভালো বিকল্প। বুঝেছি ডাক্তার। চৌধুরী সাহেব, সেন সাহেব এলেন। যান। দত্ত পরিবার বেচারা হয়েছে, তোমার কি পরিকল্পনা? আমি দত্ত পরিবারের একটি প্রযুক্তি। এখন দত্ত পরিবারের খেলা শেষ, আমার এখানে থাকার কোনো কারণ নেই। রিমাকে বিদেশে পড়াশোনা করতে চাচ্ছ? এটা রিমু নিজের সিদ্ধান্ত। সৌম্য সেন, আমি তোমাকে একটা কথা বলবো, কিন্তু রিমাকে বলবে না। দূরে যাও, আমার ছেলের কবরকে নয়ন করো না। সেন সাহেব, হেমা দেবী, রিমু মাত্র 20 বছরের।
এতদিন কারাগারে থাকলে তার বাকি জীবন ধ্বংস হয়ে যাবে। তার বাকি জীবন আছে। আমার ছেলের জীবন শেষ হয়ে গেছে। তোমরা ক্ষমার চিঠি চান, তাই না? হ্যাঁ। আর রিমা সেনগুপ্ত আমার ছেলেকে ছোট করে দেখে এবং শুধুমাত্র অরিন্দম চৌধুরী চিনতে পারে, তাহলে আমার ছেলের কবরের সামনে তাকে 100 দিন কুহন করে রাখো। 1 দিন কম, 1 মিনিট কম, 1 সেকেন্ড কম, এমনকি এই বুড়ি জীবন দিয়ে আমি রিমা সেনগুপ্তে কারাগারে মরতে দেব। আমি কুহন করব। বিটা, রোদ কুহান করো, এখানে কুহান করো। বিটা না, তুমি চৌধুরী পরিবারের একমাত্র উত্তরাধিকারী, মায়ের গর্ব। একটি ধর্ষকের সামনে কুহন করবে না। কাকে ধর্ষক বলছো? বেটা, আমরা অন্য কোনো উপায় চিন্তা করি। রিমু বের হয়ে গেলে আমরা তাকে ভালোভাবে প্রতিদান করব। 100 দিন কুহন করলে মারা যাবে। এটা মাত্র 100 দিন। যদি রিমুর 1 দিন বেশি স্বাধীনতা পায় তাহলে কুহন করা উচিত। অরিন্দম, দাদু সবসময় আতিথ্যের মতো। এই ব্যাপারটা তাকে কখনো বলবেন না, এবং রিমু তাকেও জানানো দরকার না। যদি দাদু প্রশ্ন করেন যে আমি কোথায় গিয়েছিলাম, তাহলে বলুন যে কিছুদিন বাইরে ভ্রমণ করেছিলাম। প্রতিবাদী রিমা সেনগুপ্ত অতিরিক্ত প্রতিরক্ষার কারণে অনুপলক্ষ মতো মৃত্যু দায়ে দোষী। অরিন্দম, সাজা হয়েছে। সে পরিবার মাফ চুক্তি দিয়েছে। পুত্র, আমরা বাড়ি চাই। স্বেচ্ছায় অপরাধ স্বীকার করার কারণে তার মৃত্যুদণ্ডের পরিবর্তে 3 বছর 6 মাসের কারাদণ্ড। অরিন্দম, পুত্র, পুত্র, অরিন্দম। ডাক্তার, আমার পুত্র কেমন? হাঁটুর আঘাতটি মারাত্মকভাবে সংক্রমিত। এখন তার উষ্ণতা কমছে না। যদি আর 1-2 দিন বিলম্ব করা হতো তাহলে তার জীবন বেঁধে পারত। কেন এতদিন বিলম্ব করলেন? পুত্র, তুমি মাকে মারাত্মক ভয় দিয়েছিলে। তুষার পড়ছে। রিমু নারকেল বরফি প্রিয়। 1 বাক্স কিনে দিয়ে দিন। আমার মুখে লেগে নেই। তুমি বলছো রিমুকে সাহায্য করার জন্য দত্ত পরিবারের মাফ চুক্তি পেতে তুমি মারাত্মকভাবে আক্রান্ত হয়েছিলে? তুমিও আমি উভয় ব্যবসায়ী। এই হিসেবটা তোমার বোঝা উচিত। আমি আদালতে তার পক্ষে 100 বাক্য, 1000 বাক্য কিছুই মানে নেই একটি মাফ চুক্তির সামনে। যেহেতু তুমি রিমুকে জানাতে চাও না, তাহলে কেন আমাকে বললে? কারণ এটাই আমার শেষ কার্ড। আমি কখনো ভাবিনি এটা তাকে বলবো। যদি সে জানতো তার কি প্রতিক্রিয়া হতো। সে কি, তা কি কৃতজ্ঞতার কারণে নাকি ভালোবাসার? কিন্তু এখন আর ব্যাপার নেই। আমি তোমাকে এটা বলছি তোমাকে বোঝানোর জন্য যে আমি ছেড়ে দিলাম তাকে, তোমার কাছে দেওয়ার জন্য নয়, তাকে মুক্ত করার জন্য। এবং আরো জানো, একজন আছে যে কোনো মুহূর্তে তার জন্য নিজের মর্যাদা ও জীবন ত্যাগ করতে
তুমি যদি সাহস করো তাকে ক্ষতি করার, তাহলে তোমাকে 10 গুণ, এমনকি লাখ গুণ প্রতিশোধ দেব। অরিন্দম দাদা, এই চিনি শাড়িটা কেমন লাগছে? সৌম্য, এবং এইগুলো গাড়িতে লোড কর। এটা গাড়িতে ঢুকছে না বলে মনে হচ্ছে। ঠাকুরমা চিন্তিত। এগুলো সব রিমুর লাগেজ। ঠাকুরমা, আমি বিদেশে পড়াশোনা করতে যাচ্ছি, কিছু সুবিধার জন্য নয়। আরো কারাগারেও থাকলাম, তাহলে আপনার কি চিন্তা? ঠাকুরমা তো চিন্তিতই। ঠিক আছে, ঠাকুরমা যত বেশি চিন্তিত, তার মানে রিমার যত বেশি ভালোবাসা পায়। আমি তো খুশি হইয়াই পারি। রিমু, ঠাকুরমাকে ফোন করতে ভুলবেন না। হ্যাঁ, নিশ্চয়। তাহলে চলে যাই। চলো। রিমু, সেই ব্যাপারটা তাকে বলা উচিত কিনা? আপনি এলেন, রিমু চলে গেছে। জানি, তাকে দেখে যাই। রিমু, কিছুটা মনে হচ্ছে কোনো গাড়ি আমাদেরকে ফলো করছে। কিছু না কর। আসলে একটা ব্যাপার আমি অনেক চিন্তা করেছি, তোমাকে জানানো প্রয়োজন। তখন অরিন্দম তোমার ক্ষেত্রে আদালতে উপস্থিত হয়নি, কারণ সতর্ক। অরিন্দম এত বেগে চালাচ্ছে, কেন এলাকা পরিবর্তন করলো? বেগ বাড়া, তাকে পিছু না পড়তে দাও। বাজে গাড়ি চালানো জানো না? এতক্ষণও তাদের পিছু পাইনি। না বস, আগে একটা গাড়ি আমাদের বাধা দিচ্ছে, তাদের পিছু পাচ্ছি না। স্নেহা দত্ত বলেছিল সেই সেন বাচ্চাটা আজকে নিয়ে যাচ্ছে দক্ষিণ নগরের প্রাক্তন ধনকুবের কন্যাকে বিদেশে। তাদের প্রচুর টাকা আছে, লেন চেঞ্জ, তাদের পাশ দিয়ে যাও। বস দেখুন, আমরা লেন চেঞ্জ করলে সেও করে। সে ইচ্ছাকৃতভাবে আমাদের পাশ দিতে গেছে না, এছাড়াও সে গতি কমিয়েছে। এই গাড়ি দেখে মনে হয় কমপক্ষে কয়েক মিলিয়ন ডলারের। ক্র্যাশ করো। দেখে মনে হয় সে গতি কমিয়েছে। তুমি আগে কি বলতে চাচ্ছিলে? কিছু না, এয়ারপোর্টে গিয়ে বলবো। আমি নিজেই করব। বস, তারা ঢুকে গেল। দ্রুত পিছু করো। রিমু, গাড়িতে যেটা ছিল সেটা শেষ হয়নি। যদি যাওয়ার আগে এটা তোমাকে না বলে, তাহলে আমার মাথা ভরবে। কি আপনাদের পাঠিয়েছি? তুই ওদের সাথে একদল, তাকে ধরে ফেল। তারা দুজনকে টাকার বিনিময়ে বের করবে। কি দেখছো? মারো। তুমি বলছো মাফির চিঠিটা হিমাংশুর মরদশায় সে 100 দিন ভুগে পাইছিল? হ্যাঁ, অরিন্দম এত অহংকারী লোক, এই ব্যাপারটা বিশ্বাস করা কঠিন। আগে আরো কিছুটা সময় আছে,
তাকে ভালোভাবে বিদায় দিয়ে আসো। কেন কাঁদছো? আমি মারা গেলাম না? প্লেন লেট হয়ে যাবে। রিমু, তোমাকে মনে রাখতে হবে, কোথায় হোক কেউ ঝগড়া করলে অরিন্দম দাদা তোমার পক্ষে দাঁড়াবে। আমি যাচ্ছি না অরিন্দম দাদা, আমি তোমার পাশে থাকবো। রিমু, আমি তোমাকে ভালোবাসি। ডাক্তার, আমার পোদের কেমন? আরো কেন আপনারা আপনারা এত তাহলে কিছু বডিগার্ড নিয়ে রাখেন না। এবারও তাকে বাঁচিয়ে রাখা হলো, এবারে পরে তো কিছু বলা যায় কি না। বোঝানো আরো? মা, আসলে এই বছরগুলো আপনি অরিন্দমকে ভুল বুঝেছিলেন। তিনি কখনোই রিমাকে অলস করেননি। জেগে উঠলে কিছুক্ষণ বেশি শান্তি করলে। জেগে না উঠলে তোমরা চিন্তিত হবে। তুমি সবকিছু হৃদয়ের ভেতরে রাখো, কিছুই বলো না, এটাই সবচেয়ে চিন্তার বিষয়। এরপরই সংশোধন করব। স্নেহা দত্ত, আপনি অন্যকে উৎসাহিত করে কিডন্যাপ করার জন্য এবং একজনকে গুরুতর আঘাত করেছেন। আমাদের সাথে যান জিজ্ঞাসাবাদের জন্য। হাই। বিদেশ থেকে ফিরে এলে? হ্যাঁ মা চুদ, বিদেশের চোখে মোহনো মানুষ ঘৃণা করি, মারো। অরিন্দম দাদা, টাকা আমি তোমার জন্য কি কিনেছি? নারকেল বরফি। আমি মিষ্টি খাই না। জানি, এছাড়া তুমি এখন অসুস্থ, স্ন্যাক খেতে পারবে না, আমি খাইয়ে দেব। যাই হোক, আমি বিকেলের টিকিট বুক করলাম। ডাক্তার বললেন তুমি শীঘ্রই ডিসচার্জ হয়ে যাবে। তুমি যেহেতু ছাড়ার কথা বলছিলে না, তখন আমি খুব উত্তেজিত ছিলাম, তাই ওই কথা বললাম। কিন্তু পরে ভাবলাম আমি চিরকালও তোমার ও ঠাকুরমার সুরক্ষিত বাজে থাকতে পারবো না। আমাকেও শিখতে হবে প্রবল হওয়া, স্বাধীন হওয়া, নিজেকে রক্ষা করা এবং অন্যকেও। আমি তোমাকে যেতে বাধা দিছি না। তাহলে চলে যাচ্ছি, সত্যিই চলে যাচ্ছি। হয়ে গেল, না হলে ঠাকুরমা আবার প্রশ্ন করবেন মুখ কেন ফুলে। কি বলবো, নারকেল বরফি খেয়ে? এটা সত্যি সুস্বাদু। কি মিষ্টি। জিমা দিদি, একটু আগে থেকে আপনি আপনার দাদু দেওয়া সম্পদ ব্যবহার করে ব্যাপকভাবে দাতব্য কাজ করেছেন এবং দেশের চীনা স্যাম চালু বিশ্বব্যাপী প্রচার করেছেন, একটি নতুন উচ্চতায় পৌঁছিয়েছেন। একজন বন্দী থেকে জনপ্রিয়তার সাথে চীনা স্যামের রানী। কি কিছু আপনাকে সেই অন্ধকার থেকে বের করে আনলো এবং এতদিনের এই উচ্চতায় পৌঁছে আনলো? আমি মিলেছিলাম অনেক অনেক ভালো মানুষের সাথে। তারা আমাকে শিখিয়েছিল জীবনে ভুল করা ভয় নেই, যে কোনো সময় আরম্ভ করা যায়। এছাড়া আমি লাইট হাউসের দিকে তাকিয়েছিলাম, তাই সেই শীর্ষের দৃশ্য দেখতে চাইলাম। তার সাথে অরিন্দম দাদা, তুমি বলো আমাদের বাচ্চা হলে কি নাম দেব? জানলাম মেয়ের নাম ফুলমালা, আমি চাই সে ফুলের মতো ফুটুক। ছেলে
ছেলের নাম অর্জন। এটা ভালো, আমি পছন্দ করি। শীর্ষে মিলব। সেরা মুহূর্ত তার ঝামেলায় আমার হাসিতে। রাজকন্যা কার চড়ুন। এখন থেকে বলবে রানী ম্যাডাম। এর চেয়ে সেরা মুহূর্ত হলো নিজের মর্যাদা রেখে সহকারে আগামী পথে যেতে।